হ্যালো ক্যালিবিয়ানরা, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই আপনারা নিজেদেরকে ভালো রেখেছেন। তাই আমিও চলে আসলাম আপনাদের সাথে ভালো থাকতে। আজকে আমরা কথা বলবো ফারিস্তা অর্থাৎ কুইন ফারিস্তা গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে। ইতিমধ্যেই আমরা এর প্রথম পর্ব শেষ করেছি। যারা এখন এর প্রথম পর্বটি শুনেননি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্বটি শুনে নেবেন। আর যারা এখনো ফারিস্তা প্রথম চ্যাপ্টারটি শুনেননি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রথম চ্যাপ্টারটি শুনে আসবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি ফারিস্তা 2 অর্থাৎ কুইন ফারিস্তা দ্বিতীয় পর্ব। ফারিস্তা ফিরে এসেছে মারিদ রাজ্যে। এসেই জানতে চাইলো তাইবা কোথায়, কিন্তু কেউ তাইবার খোঁজ দিতে পারলো না। এর মাঝে একজন বলল, মহামান্য রানী, তাইবাকে দেখেছি জঙ্গলের দিকে যেতে। ফারিস্তা একটু চিন্তা করে নিজেও জঙ্গলের দিকে ছুটে গেল। ফারিস্তা জানে ওই জঙ্গলে এক বৃদ্ধা ডাইনি থাকে। রাজ দরবারে কাউকে একা পেলে সে তার ক্ষতি করার চেষ্টা করে। তাইবার ক্ষতি হতে পারে এই ভেবে ফারিস্তা তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে গেল। ফারিস্তার দেহরক্ষী দুইজনও তার সাথে গেল। ফারিস্তা দূরে থেকে দেখতে পেল তাইবা একটা বড় পাথরের কাছে দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে কিছু একটা করছে। ফারিস্তা তাইবার পেছনে গিয়ে আস্তে করে ডাক দিল, তাইবা। তাইবা চমকে পেছনে তাকিয়ে ফারিস্তাকে দেখে হেসে দিয়ে বলল, ফারিস্তা তুই এখানে? ফারিস্তা বলল, আগে বল তুই এখানে কি করছিস একা একা? তুই জানোস না এই দিকটা আসা নিষেধ? তাইবা নিজের হাত দেখিয়ে বলল, আর বলিস না, কাজ করার সময় হাতটা কেটে গিয়েছে, তাই ঔষধি লতা খুঁজতেই জঙ্গলে এসেছিলাম। ফারিস্তা তাইবার হাত ধরেই বলল, সাবধানে কাজ করতে পারিস না, আর এরপর থেকে জঙ্গলে আসলে প্রহরী নিয়ে আসবি, বলেও একা আসবি না। তাইবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ফারিস্তা চলতে শুরু করলো। তাইবাও তার পেছনে পেছনে যেতে লাগলো। দৃশ্য চলে গেল একটু আগে। তাইবা যখন ফিরে আসছিল ডাইনির কাছ থেকে, তখন সে বুঝে গেল ফারিস্তা এইদিকে ছুটে আসছে। তাই তাড়াহুড়ো করে একটা ধারালো পাথরের সাথে নিজের হাত অল্প একটু কেটে ফেললো এবং কিছু লতাপাতা সেই কাটা স্থানে চেপে ধরলো। দৃশ্য বর্তমানে ফিরে এলো। তাইবা ফারিস্তার পেছনে অদ্ভুতভাবে হাসছে আর ভাবছে, এখন যে কোনো একটা বাহানা করে পৃথিবীতে যেতে হবে। ৩০ জন যুবকের শরীর লাগবে আমার। তাইবা বলল, ফারিস্তা আমি চিন্তা করছি একবার পৃথিবীতে গিয়ে ঘুরে আসবো। আসলে জিজাকে খুব দেখতে ইচ্ছে করছে। ফারিস্তা না থেমে হাঁটতে হাঁটতে বলল, এখন না তাইবা, শুনেছি ঘোল রাজ্য থেকে রাজা দিমিত্রি একজন দূত প্রেরণ করেছে। খুব তাড়াতাড়ি সে এখানে এসে পৌঁছাবে। তার আদর যত্নের কোনো কমতি না হয়। সে আমাদের মেহমান। তাইবা বলল, সে তো আমাদের শত্রু, তাকে বেশি মাথায় ওঠানো ঠিক হবে না। ফারিস্তা বলল, তারা আমাদের শত্রু শুধু যুদ্ধের ময়দানে। সে আসছে চুক্তি সম্পর্কে কথা বলতে। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। নিয়ম অনুযায়ী দূতরা মেহমান হয়, তাই সে আমাদের মেহমান। তাইবা আর কিছু বলল না। একসাথে রাজ দরবারে এসে হাজির হলো। দৃশ্য চলে এলো পৃথিবীতে। একটা মেয়েকে দেখতে পাই, প্রাইভেট ফার্মে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। মেয়েটার নাম জান্নাত। এসেই বুঝতে পারলো এখানে শুধু ফর্মালিটির জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। চাকরি তো উপরের মহলের সুপারিশে কেউ একজন পেয়ে গিয়েছে। জান্নাতের ডাক পড়লো ইন্টারভিউ রুমে। সিভি জমা দিয়ে জান্নাতের পায়ের উপর পা তুলে বসলো গিয়ে। এটা দেখে ইন্টারভিউয়ার একটু রেগে বলল, বিহেভ ইউর সেলফ, এটা কি ধরনের অভদ্রতা? জান্নাত বলল, সিভি জমা দেওয়া অভদ্রতা নাকি? ইন্টারভিউয়ার বলল, আমি আপনার বসার কথা বলছি, আপনি পা নামিয়ে বসুন। জান্নাত বলল, আপনার ইন্টারভিউ ফর্মে কোথাও লেখা নেই কিভাবে বসতে হবে। আমি এভাবে বসে কমফোর্ট ফিল করি, তাই এভাবে বসেছি। আপনার কাজ ইন্টারভিউ নেওয়া, আমার বসার স্টাইল ঠিক করা না। ইন্টারভিউয়ার রেগে বলল, গেট আউট ফ্রম হেয়ার, আমাদের অফিসে কোনো বেয়াদবের চাকরি নেই। জান্নাত আস্তে করে তার সিভি হাতে নিয়ে ইন্টারভিউয়ারের গলার টাই ধরে এক টান টেবিলের উপর উঠিয়ে কলমটা তার চোখে ঢুকিয়ে দেওয়ার মতো সামনে নিয়ে বলল, চাকরি দেওয়ার নাম করে এসব অসভ্যতা বন্ধ কর। মধ্যবিত্তদের ইমোশন নিয়ে আর কত খেলা করবি? আমরা লেখাপড়া শেষ করে একটা চাকরি পেয়ে পরিবারের কষ্ট দূর করার কথা চিন্তা করে একের পর এক ইন্টারভিউ দিতে দিতে স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলি। আর তোরা টাকার বিনিময়ে আগেই কর্মী সিলেক্ট করে তারপর ফর্মালিটির জন্য ইন্টারভিউ নেওয়ার নাটক করস। ইচ্ছে তো করছে এই কলম দিয়ে তোর চোখ দুটো উপড়ে ফেলি, কিন্তু এখনো এতটা হিংস্র হইনি, তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই বলে জান্নাত রেগে কলমটা তার হাতের মাঝে ঢুকিয়ে দিয়ে কটমট করে বেরিয়ে গেল। ইন্টারভিউয়ার মুখ চেপে চিৎকার করছে ব্যথায়। জান্নাত বের হয়ে বাকি যারা ইন্টারভিউ দিতে এসেছে তাদের বলে দিল, লাভ নেই ইন্টারভিউ দিতে, এখানে সব আগেই হয়ে গিয়েছে।
সেখান থেকে জান্নাত বাইরে এসে একটা ঠান্ডা পানির বোতল কিনে চোখে মুখে পানি দিল। তারপর মাথা ঠান্ডা করার জন্য একটা গাছের তলায় গিয়ে সিমিটা রেখে ওপর বসে পড়ল। পাশেই এক কাপল বসে আছে, মনে হচ্ছে তারা স্কুল ছাত্র ছাত্রী হবে, বেশি হলে ক্লাস 10 এর স্টুডেন্ট, হয়তো ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছে পীড়িত করতে। এগুলো দেখলে আর বেশি মেজাজ খারাপ হবে। আমাদের সমাজে বাল্য বিবাহকে যেমন ঘৃণার চোখে দেখা হয়, দেশের আইনে যেমন এটা কঠোর অপরাধ, তেমন বাল্য প্রেমিককেও যদি দেখা হতো তাহলে আমাদের সমাজটা এভাবে নষ্ট হতো না। সস্তা আবেগের বসে এসে নষ্ট হচ্ছে হাজারো ছেলে মেয়ের জীবন, বিশেষ করে মেয়েরা। না জানি কত মেয়েদের কাপড় খোলা হয় এই কথাটা বলে, বেবি আমি তো শুধু তোমাকেই বিয়ে করব। আর মেয়েরাও বিশ্বাস করে ভালোবাসার প্রমাণ দেওয়ার নাম করে তাদের সর্বস্ব বিলিয়ে দেয়। এসব ভেবে জান্নাত উঠে চলে যাবে, এই সময় কাপলদের মাঝেই ছেলেটা তার প্রেমিকের উদ্দেশ্য করে বলল, বেবি জানো, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। জান্নাত মুচকি এসে আবার বসে পড়লো আর ভাবলো, লাভ এট ফার্স্ট সাইট বলতে কিছুই নেই। এই বাক্যটা আবিষ্কার হয়েছে আমাদের বোকা বানানোর জন্য। প্রথম দেখাতে যেটা হয় সেটা কখনো ভালোবাসা হতে পারে না, সেটা আকর্ষণ। এরপর কাপলদের মাঝে ছেলেটা আবার বলল, বেবি আমি যদি তোমার হাতে কিস করি তাহলে তুমি কি ভাববে? মেয়েটা কিছু না বলে একটু লজ্জা পেল। এটা থেকে জান্নাত মনে মনে ভেঙে বলল, হাতে কিস করলে কি ভাববে? এটাই ভাববে যে গাধার বাচ্চা চাইলে পুরো থাইল্যান্ড ঘুরতে পারতো, কিন্তু এয়ারপোর্ট থেকেই ফিরে গেছে। জান্নাত উঠে নিজের সিভিটা হাতে নিয়ে ছেলে মেয়ে দুজনের মাথায় বাড়ি দিয়ে বলল, তোদের বাবা মার নাম্বার দে, ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসে আলগা পীড়িত করা হচ্ছে তাই না? দুজনই ভয় পেয়ে সেখান থেকে কোনো মতে দৌড়ে পালিয়ে গেল। জান্নাত পেছন থেকে চিৎকার করে বলল, আর যদি কোনোদিন দেখেছি তোদের তাহলে সোজা থানায় নিয়ে যাব, ব্লাডি ননসেন্স গুলো। পেছন থেকে একটা বাচ্চা মেয়ে এসে জান্নাতের জামা টান দিয়ে বলল, আন্টি আপনি এত রেগে আছেন কেন? জান্নাত বাচ্চাদের অনেক ভালোবাসে, তাই হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত দিয়ে বলল, আর বলো না, আশেপাশের কাহিনী দেখলে এত রাগ হতে পারে থাকতে পারি না। তোমার নাম কি? এখানে কার সাথে এসেছো? বাচ্চাটা বলল, আমার নাম জিজা, আমি আমার বাবার সাথে এখানে এসেছি। জান্নাত বলল, তুমি যেমন কিউট তোমার নামটাও অনেক কিউট। তোমার বাবা কোথায়? একা একা ঘুরছো কেন? হারিয়ে যাবে তো। জিজা বলল, আমি হারাবে কেন? আমার বাবা হারিয়ে গেছে, কখন থেকে তাকে দেখছি না। জান্নাত বলল, মামুনি তোমার বাবা হারায়নি, তুমিই হারিয়েছো, তোমার বাবা হয়তো তোমাকে খুঁজছে। জিজা বলল, আপনার সামনে কে আছে? জান্নাত বলল, তুমি। জিজা বলল, আমার বাবাকে দেখেছেন? জান্নাত বলল, না। জিজা বলল, তাহলে হারিয়েছে কে? জান্নাত একটু ভেবে বলল, তোমার বাবা। জিজা বলল, এই তো বসছেন, আমার বাবাকে খুঁজতে সাহায্য করেন প্লিজ আন্টি। জান্নাত বলল, আমি কিভাবে খুঁজবো? আমি তো তোমার বাবাকে চিনিই না, কিভাবে চিনবো তোমার বাবাকে? জিজা বলল, দেখতে বন মানুষের মতো, লম্বার ওপর খাটো, ফর্সার ওপর কালো, মাথায় চাপদারি, এমন কাউকে দেখলেই বুঝবেন সে আমার বাবা। জান্নাত হাসতে হাসতে বলল, এত পাকা পাকা কথা কোথায় শিখেছো? তবে মনে হচ্ছে তোমার বাবাকে এখানে খুঁজে পাবো না, চিড়িয়াখানায় গেলে পাবো। জিজা খট করে হেসে দিল। জান্নাত আর জিজা এক জায়গায় গিয়ে বসলো। জিজাকে আইসক্রিম কিনে দিল, দুজন আইসক্রিম খেতে খেতে গল্প করতে লাগলো হেসে হেসে। খুব অল্প সময়ে দুজন ভালো বন্ধু হয়ে গেল। কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে তালিফ আসলো। জিজাকে খুঁজতে খুঁজতে বেচারা একদম ঘেমে একাকার। হাঁপাতে হাঁপাতে বলল, জিজা তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি অফিসের ফ্যামিলি কেয়ার থেকে বের হবে না? আমাকে না বলে তুমি বাইরে আসলে কেন? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো। এটা কে? তোমাকে না বলেছি অপরিচিত কারে দেওয়া কিছু খাবে না, তুমি আইসক্রিম খাচ্ছ কেন? জান্নাত ফিস ফিস করে জিজার কানে বলল, এটাই কি সেই বন মানুষ? জিজা মাথা নেড়ে বলল, হ্যাঁ। তালিফ শুনে ফেললো আর বলল, বন মানুষ কি বন মানুষ? জিজা বলল, আজকে মনে হয় আয়না দেখতে ভুলে গেছো। জান্নাত ফিক করে হেসে দিল। তালিব ধমক দিয়ে বলল, হয়েছে এখন চলো, আর আমাকে এই অয়হারানি করার তোমার মায়ের কাছে জানাতে হবে। দিন দিন তুমি বেশি দুষ্ট হয়ে যাচ্ছ। জিজা জান্নাতকে বিদায় দিয়ে বলল, তোমার সাথে আবার দেখা হবে আন্টি, বন মানুষটা খেপে গেছে, এখন যেতে হবে। জান্নাত জিজার গালে চুমু দিয়ে বলল, ঠিক আছে মামুনি, আর এভাবে বাবাকে না বলে বের হবে না, ঠিক আছে? তালিফ জিজাকে কাঁধে নিয়ে চলে গেল। জিজা তালিফের চুল টেনে ধরে বলল, তালিফ বলল, চুল ছাড়, পরীর মেয়ে পেতনি, ব্যথা পাচ্ছি তো। জিজা বলল, তাহলে বলো মার কাছে আমার নামে বিচার দিবে না? তালিফ বলল, দিব, 100 বার দিব। জিজা আরো জোরে চুল টেনে ধরে বলল, আমি তোর মস্তক খাবো তালিফ। জান্নাত এক দৃষ্টিতে তাকিয়েছে তাদের দিকে, একটি মুচকি হেসে বলল, আমার যে কবে হবে এমন একটা, তার আগে তো আমাকে বিয়ে করতে হবে, কিন্তু আমাকে বিয়ে করবে কি? দৃশ্য ফিরে গেল মারিদ রাজ্যে। পাইথন এসে হাজির হয়েছে রাজ দরবারে। ফারিস্তার সিংহাসনে বসে আছে মুকুট মাথায় দিয়ে। অন্যান্য রাজ সদস্যরাও সেখানে উপস্থিত ছিল। তাইবা পাইথনের দিকে অদ্ভুত দৃশ্যে তাকিয়ে আছে। পাইথনও এটা খেয়াল করলো। ফারিস্তা বলল, স্বাগতম রাজা দিমিত্রির প্রতিনিধি, আমি শুনছি। পাইথন একটু হেসে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বলল, ধন্যবাদ মহামান্য রানী, আমার নাম পাইথন, আমি ঘুল।
ফারিস্তা তাকে থামিয়ে দিয়ে বলল, তাহলে তুমিই পাইথন যে আমার স্বামীকে হুমকি দিয়েছ? পাইথন বলল, আপনি তো দেখছি আমাকে চেনেন, তাহলে আর পরিচয় দিয়ে লাভ কি, সরাসরি আসল কথায় আসি। ফারিস্তা কিছু না বলে মাথা নাড়লো। পাইথন বলা শুরু করলো, মারিত রাজ্যের প্রাক্তন রানী সিলভিয়ার সাথে ঘুল রাজ্যের একটা চুক্তি ছিল, সেটা হলো লিজিপ কাজ। এই গাছ শুধুমাত্র মারিদের মাটিতেই হয়ে থাকে। রানী সিলভিয়া প্রচুর অর্থের বিনিময়ে এই গাছ আমাদের রাজার কাছে বিক্রি করত। এর বিনিময়ে রাজা দিমিত্রি মারিত রাজ্যকে অর্থের সাথে সাথে বিভিন্ন যুদ্ধ সৈন্য দিয়েও সাহায্য করার অঙ্গীকার করেছিল। রানী সিলভিয়াকে আমাদের রাজাই অর্থ এবং ক্ষমতা দিয়ে শক্তিশালী করেছিল। এখন রাজা দিমিত্রি চায় সেই চুক্তি যেন বহাল থাকে। আশা করি আপনি রাজা দিমিত্রির সাথে বিরোধিতায় জড়াবেন না। ফারিস্তা সব শুনে বলল, রিজিব কাজ দিয়ে ঘুষ জিনরা কি করে, এটা কেন তাদের কাছে এত গুরুত্বপূর্ণ? পাইথন বলল, সেটা আপনার দেখার বিষয় না। রানী সিলভিয়াও এই বিষয়ে কখনো প্রশ্ন করার সাহস পায়নি। সে লিজিব কাজ দিয়েছে, ক্ষমতা নিয়েছে, আপনি এর বেশি জানার চেষ্টা করবেন না। ফারিস্তা সিংহাসন থেকে উঠে তেড়ে এসে পাইথনকে নাক বরাবর একটা মেরে একদম প্রাসাদের শেষ মাথায় নিয়ে ফেললো। পাইথনের সাথে আসা গুল সৈন্যরা তাদের তরবারি বের করলে নিলে পাইথন হাতের ইশারায় নিষেধ করলো। পাইথন উঠে ফারিস্তার সামনে এসে বলল, দূতের গায়ে হাত তোলা চরম অপরাধ, মনে হয় আপনি সেই সম্পর্কে এখনো জানেন না। ফারিস্তা পাইথনের জামার কলার ধরে বলল, রানীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা যদি কারো জানা না থাকে, তাহলে রানীর দায়িত্ব তাকে সেটা শিখিয়ে দেওয়া। লিজিব কাজ শুধু আমাদের মাটিতেই জন্মায়, আমি যে আমাদের সম্পদ কারো কাছে বিক্রি করব না। আর আমি জানি লিজিব কাজ দিয়ে ঘুলরা কি করে। একটা গাছের রস থেকে কয়েক হাজার হিংস্র সৈন্য তৈরি করা হয়। এই গাছের রস দিয়ে সাধারণ সৈন্যদের হিংস্র পশুতে পরিণত করা হয়। তাদের না থাকে মৃত্যুর ভয়, আর না তারা অনুভব করে কোনো ব্যথা। তাই বা অবাক হয়ে বলল, তাহলে মারিত রাজ্য কেন তার সৈন্যদের এটা দ্বারা শক্তিশালী করছে না? রাজা দিমিত্রি এই উপায়ে এত শক্তিশালী হয়েছে তাহলে? ফারিস্তা বলল, লিজিব গাছ কেটে ফেলা মানে ধীরে ধীরে মারিদ গ্রহ ধ্বংসের পথে নিয়ে যাওয়া। মারিদ গ্রহ টিকেই আছে এই লিজিব গাছের শিকড়ের সাথে। রানী সিলভিয়ার লোভের জন্য মারিদ গ্রহ আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গিয়েছে। সে তার রাজ্যের সাধারণ জিনদের কথা চিন্তাও করতো না। এখন রাজা দিমিত্রি চায় আমিও তার কাছে লিজিব গাছ বিক্রি করে আমার রাজ্যকে ধ্বংস করে দিই। আমি এটা কোনোদিনও হতে দিব না। পাইথন বলল, আরেকবার ভেবে দেখেন রানী ফারিস্তা, সাধারণ জিনদের কথা চিন্তা না করে আপনার উচিত নিজের কথা চিন্তা করা। আমি কয়েকদিন থাকবো আপনার প্রাসাদে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ফারিস্তা তার নিজের সিংহাসনে গিয়ে বসে ভারী কণ্ঠে ঘোষণা দিল, পাইথন, রাজ দিমিত্রিকে গিয়ে বলে দিও আমি তার সাথে এই চুক্তি করব না। তুমি চাইলে আমার এখানে মেহমান হয়ে থাকতে পারো, তোমার আদর যত্ন কোনো ত্রুটি হবে না, কিন্তু আমার সিদ্ধান্ত কোনো পরিবর্তন আসবে না, মনে রেখো। পাইথন আর কিছু না বলে তার সৈন্যদের নিয়ে সোজা বের হয়ে গেল। পাইথন রাজপ্রাসাদ থেকে বের হয়ে মেহমান খানায় এসে রাগে গজগজ করতে লাগলো। টেবিলের উপর থাকা পানপাত্রগুলো ছেড়ে ফেলে দিয়ে দাঁত কটমট করে বলতে লাগলো, সে নিজেকে কিভাবে মাত্র কয়েক হাজার সৈন্যের রানী হয়ে লক্ষ লক্ষ ঘুলদের সাথে বিরোধিতা করার সাহস পায় কিভাবে? এমনকি আমার গায়ে হাত তুললো সে। আমি তার এই অহংকার আর হাত দুটোই ভেঙে দেব। এর মাঝেই দরজায় কেউ কড়া নাড়লো। পাইথন রেগে বলল, আমি একা থাকতে চাই, কেউ আমাকে বিরক্ত করবেন না এখন। বাইরে থেকে তার সৈন্য বলল, পাইথন, তোমার সাথে কেউ দেখা করতে চায়। পাইথন একটু কৌতূহলে বলল, কে? তাকে আসতে দাও। দরজা খুলে দিল। সেখানে তাইবা প্রবেশ করলো। পাইথন তাইবাকে দেখে চিনতে পেরে বলল, আপনি এখানে? তাইবা বলল, খুব রাগ হচ্ছে তাই না? রানী ফারিস্তার হাতে মার খেয়ে। পাইথন একটু হেসে বলল, আপনার চোখে আমি রানীর জন্য ঘৃণা দেখছি, তাই আপনি এখানে এসেছেন আমার সাথে একত্রিত হয়ে রানী ফারিস্তাকে শায়েস্তা করতে। তাইবাও একটু হেসে বলল, ফারিস্তা আপনাদের সাথে এই চুক্তি কখনো করবে না। তাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। সে একবার যেটা জেদ ধরে সেটা তার করেই ক্ষান্ত হয়। পাইথন বলল, আপনি তো রানীর সবচেয়ে কাছের সহচর, তাহলে তার প্রতি এই ঘৃণার কারণ কি? তাইবা বলল, সেটা আমি রানী হওয়ার পরই না হয় জানতে পারবেন। পাইথন হাসতে হাসতে বলল, আপনি রানী হতে চান? মনে করেন রাজা দিমিত্রি আপনাকে রানী হতে সাহায্য করবে? তাহলে রাজা দিমিত্রির লাভ কি হবে? তাইবা বলল, আমি রানী হলে সবার আগে এই চুক্তি বহাল রাখবো। ফারিস্তা রানী থাকাকালে কখনো এই চুক্তি হবে না। আমি কথা দিতে পারি, আমি রানী হতে সাহায্য করলে সবচেয়ে বেশি লাভ হবে রাজা দিমিত্রি। পাইথন বলল, কিন্তু আপনি রানী হওয়ার পর আপনার কথা রাখবেন, এটা কিভাবে নিশ্চিত হতে পারি? তাইবা বলল, আমি শুধু নিজের জন্য চিন্তা করি। লিজিব কাছের বিনিময়ে আমি অর্থ চাই আর ক্ষমতা। আমার গ্রহ ধ্বংস হয়ে গেলেও আমার কিছু আসে যায় না। পাইথন একটা শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে পরবর্তী রানী হওয়ার প্রস্তুতি নিয়ে নিন। আগামীকাল ফারিস্তার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইব, তারপর রাজা দিমিত্রির হুকুমে রানী ফারিস্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। তাইবা বলল, রানী ফারিস্তা মরবে,
ঘুলরা আক্রমণ করবে বাইরে থেকে আর মরবো ভেতর থেকে। ফারিস্তার পরিবারের কাউকে ছাড়বো না, ওর চোখের সামনে আমি সবাইকে মারবো। পাইথন বলল, এই জন্যই বলি শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতক হয় কাছের মানুষ। আপনি সেই বিশ্বাসঘাতক যাকে রানী ফারিস্তা অন্ধের মতো ভরসা করে। দৃশ্য চলে এলো পৃথিবীতে। জিজা আর তালিফ বাসায় ফিরছিল, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এক হ্যাংলা পাতলা চিকন লোককে সিগারেট খেতে দেখে জিজা দাঁড়িয়ে পড়ল। চিকন মানুষদের সিগারেট খেতে দেখলে মনে হয় রশিতে আগুন ধরে আছে। তালিফ তাকিয়ে হেসে বলল, এমন বলতে হয় না মা। জিজা বলল, তালিফ আমি তোমার একটা সিক্রেট জানি। তালিফ ঘাবড়ে গিয়ে বলল, কি সিক্রেট জানো? জিজা বলল, তুমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও তাই না? তালিফ থতমত খেয়ে তোতলানো কণ্ঠে বলল, কে 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 বলেছে এসব? আমি খাই না। জিজা বলল, তুমি দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবে না। একবার ভাবছো মা শুনলে তোমার হাড়গোড় কিভাবে ধনচার মতো ভাঙবে? তালিফ এবার হাত জোর করে বলল, আমার লক্ষ্মী মা, এসব কথা মাকে বলো না। আমি তো সব সময় খাই না, মাঝে মাঝে মাগনা পেলে টান মারি। জিজা বলল, সরো এখান থেকে, এসব খাওয়া আর চলবে না। আর একদিন যদি আমার চোখে পড়ে তাহলে তোমার হাড্ডি আর আমার বিচার মায়ের কাছে। তালিফ বলল, সিগারেট খেলে কি এমন হয়? জিজা বলল, তুমি জানো না সিগারেট ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়? তালিফ বিড়বিড় করে বলল, আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে যেতে চাই। জিজা চোখ রাঙিয়ে বলল, কি বললে? তালিফ কিছু না বলে, আর কোনোদিনও সিগারেট খাবো না, আমার দাদির কিরা। ওপর থেকে তালিফের দাদি বলল, হতচ্ছাড়া, এখন তো আমি মরে গেছি, আমারে আর কতবার মারবি কিরা কাইটটা? হাঁটতে হাঁটতে দুজন সেই কবরস্থানের কাছাকাছি চলে আসলো। জিজা বলল, কি বলেছিলাম মনে আছে তো, কবরস্থানের আশেপাশে গুলজিন থাকে? তালিফ বলল, সত্যি নাকি মজা করছো? জিজা বলল, আমি কখনো মিশা কথা বলি না তোমাকে। তালিফ বলল, না না, তুমি যে আমার সাইন নকল করে নিজের মার্কশিটে নিজেই সাইন করে স্কুলে জমা দাও সেটা আমি জানি না তো? পুরো স্কুলে ছড়িয়ে দিয়েছো তোমার মা আমাকে মারে, আমি নাকি তোমার মায়ের ভয়ে খাটের তলায় লুকিয়ে থাকি। বিয়ের আগে তোমার মায়ের হাতে কতগুলো থাপ্পড় খেয়েছি, সব ভাইরাল করে দিছো। তোমার স্কুলের ম্যাডামরা আমাকে দেখলে মুচকি মুচকি হাসে, এমনকি আমি রাতের বেলা নাক ডাকি সেই খবরও তোমার স্কুলের বাচ্চারা জানে। এখন বেইজ্জতি লজ্জাও পায় আমাকে দেখে। জিজা আর চোখে তাকিয়ে বলল, তার মানে তুমি আমার স্কুলের ম্যাডামদের দিকে তাকাও? এইবার মা আসুক, সব বলবো মাকে। তালিফ বলল, এটা আমি কখন বললাম? আমি তোমার ম্যাডামদের দিকে তাকালাম কখন? জিজা বলল, ওই যে বললে আমার ম্যাডামরা তোমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে, তুমি তাদের দিকে না তাকালে কিভাবে বুঝলে সেটা? তাহলে জিভায় কামড় দিয়ে বলল, এই রে মরছি এবার, চেঞ্জ দ্য টপিক। আচ্ছা জানো সেদিন কি হয়েছিল? জিজা বলল, না বললো কিভাবে জানবো? তালিফ বলল, তাই তো শোনো, সেদিন তোমার কথা মতো আমি জানালা দিতে গেলাম, তখন আসার সময় গুলজিন আমার সামনে পড়েছিল। যে আতকে উঠে বলল, সেদিন কেন আমাকে বলনি? সে কেন দেখা দিয়েছিল তোমাকে, কি বলেছিল? তালিফ বলল, তোমার মায়ের সাথে তাদের রাজার কোনো ঝামেলা চলছে হয়তো, তাই সে আমাকে হুমকি দিয়েছিল কলার চেপে ধরে। জিজা থমকে দাঁড়ালো এবং ঘাড় কাত করে তালিফের দিকে তাকিয়ে বলল, সে তোমার কলার ধরেছে? তুমি আমাকে সেটা এখন বলছো তালিফ? আমি তার হাত গুড়িয়ে দেব, তার নাম বলো আমাকে। তালিফ দেখলো জিজার চোখ সম্পূর্ণ নীল বর্ণ ধারণ করেছে। এটা তখনই হয় যখন জিজা প্রচন্ড রেগে যায়। তালিফ জিজাকে শান্ত করে বলল, তুমি রাগ করো না, এই বিষয়টা তোমার মা সামলে নিবে। তখনই কবরস্থানের ভেতর থেকে খচখচ শব্দ আসলো, মনে হচ্ছে কেউ নতুন কাপড় পরে হেঁটে যাচ্ছে। তালিফ একটু ভয় পেয়ে সেদিকে তাকালো। সত্যি সত্যি নতুন কাফনে মোড়ানো একটা অবয়ব লম্বা লম্বা পা ফেলে হেঁটে যাচ্ছে। জিজা উচ্চ স্বরে ডাক দিল, তুমি কি তালিফকে হুমকি দিয়েছিলে সেদিন? তালিফ বলল, জিজা কি করছো তুমি? আমাদের এখান থেকে তাড়াতাড়ি যাওয়া উচিত, কোনো ঝামেলায় জড়ানো যাবে না, মায়ের কড়া নিষেধ আছে। এর মাঝেই তালিফ লক্ষ্য করলো কবর থেকে এক এক করে সাদা কাফনে মোড়ানো অবয়ব উঠো ধীরে ধীরে এসে জড়ো হচ্ছে এক জায়গায়। জিজা বলল, তারা আমাদের যেতে দিবে না তালিফ, তুমি আমার পেছনে থাকো। তালিফ বলল, না জিজা, চলো এখান থেকে। জিজা অগ্নিঝরা দৃষ্টিতে তালিফের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, বলেছি না আমার পেছনে থাকতে। তালিফ জিজার ধমক খেয়ে একদম চুপসে গেল। কবরস্থান থেকে সাদা অবয়বগুলো বের হয়ে জিজার সামনে এসে দাঁড়ালো। জিজা বলল, আমি জানি তোমরা কারা, তোমাদের ঝামেলা আমার মায়ের সাথে, তাই শুধু একবার বলবো আমার পথ থেকে সরে দাঁড়াও। সাদা অবয়বগুলো হাসতে হাসতে বলল, দেখো এই পিচ্চি রাজকুমারী আমাদের হুমকি দিচ্ছে, পাইথনের আদেশ আছে তোমাদের বাবা মেয়েকে আটকে রাখতে। আমরা কোনো ঝামেলা করব না, তোমরা দুজন আমাদের সাথে চলো, আসো ভালোই ভালোই। তালিফ বলল, জিজা তুমি না তার নাম জানতে চেয়েছিলে যে আমার কলার ধরে হুমকি দিয়েছিল? তার নাম ছিল পাইথন। জিজা বলল, তাহলে এখানে সে না এসে তার চেলাপেলাদের পাঠিয়েছে। তোমাদের সবাইকে মেরে শুধু একজনকে ছেড়ে দেবো, যাতে পাইথনকে গিয়ে বলতে পারো জিজার বাবার কলার ধরার সে অনেক বড় ভুল করেছে। এটা শুনে তারা আবার হাসতে লাগলো। একজন হাসতে হাসতে এগিয়ে এসে জিজার সামনে দাঁড়িয়ে বলল,
অনেক হয়েছে পিচ্ছির পাকা হুমকি, এবার চলো আমাদের সাথে, জোর করতে বাধ্য করো না। বলতে না বলতে জিয়া তার চোখ থেকে উত্তপ্ত নীল রশ্মি ছেড়ে সামনে থাকা তাকে একদম ছাই করে ফেললো। এটা দেখে অন্যগুলো কেঁপে উঠলো। তালিফ জিজার এই শক্তিটা সম্পর্কে জানতো না, তাই সেও হা করে তাকিয়ে রইল। জিজা বলল, এবার বলো তোমাদের মাঝে কে বাঁচতে চাও? সবাই বলে একসাথে বলে উঠলো, আমরা সবাই বাঁচতে চাই রাজকুমারী। জিজা বলল, তা তো হবে না, তাহলে আমিই সিদ্ধান্ত নিব কে বাঁচবে আর কে মরবে। এই বলে জিজা হুঙ্কার ছেড়ে তাদের একজনকে মাটির চুলার ছাইয়ের মতো উড়িয়ে দিতে লাগলো। তারা পালানোর চেষ্টা করেও পারলো না। সব শেষে একজনকে মরা করে তার বুকের উপর পা রেখে বলল, তোমার ভাগ্যটা কত ভালো, বাসায় গিয়ে মিলাদ পরিয়ে দিও জানের সৎকা হিসেবে। পাইথনকে গিয়ে বলবে আমার বাবার কলার ধরার জন্য আমি তার গর্দান নিয়ে নেবো একদিন। এই বলে জিজা তাকে ছেড়ে দিল। তালিফ এখনো হাঁ করে তাকিয়েছে। জিজা নিজেকে স্বাভাবিক করে তালিফের কাছে এসে বলল, তোমার জন্য আমি দুনিয়া জ্বালিয়ে দিতে পারি তালিফ। তালিফ হাঁটু গেড়ে বসে অশ্রুসিক্ত নয়নে জিজার গালে হাত দিয়ে এক টানে বুকে জড়িয়ে নিল। জিজাও তালিফকে জড়িয়ে ধরলো। জিজা তালিফকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, তবুও সবসময় তালিফের সাথে ঝগড়া করতে থাকে। এদিকে জান্নাত বাসায় ফিরে ফ্রেশ হয়ে তার বৃদ্ধা মাকে খাবার খাইয়ে নিজে এসে শুয়ে পড়ল। জান্নাতের মা প্রায় অনেকদিন ধরে এই শয্যাশয়ী বয়সের কারণে। জান্নাত তার বালিশের পাশ থেকে একটা মানুষের মাথার খুলি বের করে সেটাতে চুমু খেয়ে বলল, আজকেও চাকরিটা হলো না বাবা, জানি না এভাবে আর কতদিন চলবে। মায়ের সামান্য কিছু পেনশনের টাকায় আমাদের দিনগুলো খুব কষ্টে পার হচ্ছে। তুমি বেঁচে থাকলে হয়তো আমাদের এই দিন দেখতে হতো না। কেন চলে গেলে তুমি? এত কিসের তাড়া ছিল? আমি কি তোমাকে খুব বেশি জ্বালাতাম বাবা? জান্নাত একা একা কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গিয়েছে বলতে পারে না। এই মাথার খুলিটা তার বাবার, এটা আগলে রেখে এত বছর যাবৎ বাবার সাথে কথা বলে। আমরা দেখতে পাই জান্নাত ঘুমিয়ে যাওয়ার পর একটা অবয়ব ঘরের কোণ থেকে এসে তার মাথার কাছে বসলো। এক দৃষ্টিতে জান্নাতের মুখের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। তারপর জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মা জান্নাত, আমার অনেক ইচ্ছা আছিল তোর লগে থাইকা যাওয়ার, কিন্তু তকদিরে অন্য কিছু আছিল। আজকে তুই অনেক ডাঙ্গর হইছস, লেখাপড়া শেষ করে এখন চাকরির লেগে দৌড়াদৌড়ি করতাছস। আজকে যদি আমি বাইচা থাকতাম তাহলে তোরে এত কষ্ট করতে দিতাম না রে মা। তোরে একটা রাজপুত্র চাইয়া বিয়া দিতাম, আমার তুই মুক্তি দে মা, আমার মাথার খুলিটা দাফন কইরা দে। এই মাথার খুলির লেগে আমি যাইতে পারতাছি না, আমার আর আটকায় রাখিস না। এই বলে অবয়বটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। জান্নাতের ঘুম ভেঙে গেল। জান্নাত উঠে বসে বুঝতে পারলো একটু আগেই কেউ এখানে ছিল। তার শরীর গরম অনুভূতি এখনো ঘরে বিরাজমান। কে ছিল? জান্নাত কিছু বুঝতে পেরে আবার ঘুমিয়ে গেল। দৃশ্য চলে গেল মারিদ রাজ্যে। পাইথন পরের দিন রাজ দরবারে গেল ফারিস্তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনার জন্য। পাইথন বলল, রানী ফারিস্তা, আমি ফিরে এসে যাচ্ছি ঘুল রাজ্যে। আমি জানতে চাই আপনার সিদ্ধান্ত কি আগেরটাই আছে নাকি পরিবর্তন করেছেন? ফারিস্তা এবার সিদ্ধান্ত শোনার আগে বাকি বুজুর্গ রাজ সদস্যদের উদ্দেশ্যে বলল, আপনারা কি মনে করেন আমার কি করা উচিত? আপনারা আমার চেয়ে ভালো জানেন এই রাজ্য সম্পর্কে। লিজিব কাসের বিলুপ্তি হয়ে গেলে মারিদ রাজ্য কি কি ক্ষতির সম্মুখীন হবেন সেটাও জানেন। তারা এক এক করে নিজেদের সিদ্ধান্ত জানালো সবাই। তাই বা এখানে ভালো সাজার জন্য ফারিস্তার পক্ষ নিল আর জানালো লিজিব কাজ কোনোভাবেই দেওয়া হবে না ঘুলদের। বেশিরভাগ রাজ্য সদস্য লিজিব কাজ বিক্রি না করার পক্ষে রায় দিল। গোটা কয়েক লোভী সদস্য লিজিব কাজ বিক্রি করার পক্ষে রায় দিল। ফারিস্তা সবার মতামত নিয়ে পাইথনকে বলল, এখন তুমি বুঝে গেছো আমার সিদ্ধান্ত কি? রাজা দিমিত্রিতে গিয়ে বলে দিও রানী ফারিস্তা বেঁচে থাকতে সে কোনোদিন লিজিব কাজ পাবে না। তোমরা যুদ্ধ চাইলে যুদ্ধ করব, শান্তি চাইলেও যুদ্ধ করব। রানী ফারিস্তা কারো গোলামি গ্রহণ করবে না। পাইথন মুচকে এসে চোখের পলকে একটা ছুরি বের করে ছুরি মারলো এক প্রহরীর উদ্দেশ্যে। ছুরিটা সোজা প্রহরীর বুকে গিয়ে বিদ্ধ হলো। সাথে সাথে সে মারা গেল। এতে করে বাকি প্রহরীরা তরবারি বের করে চিৎকার দিয়ে পাইথনের দিকে অগ্রসর হতে লাগলো। ফারিস্তা তাদের থামিয়ে দিল। পাইথন বলল, যুদ্ধের সূত্রপাত হলো এই মৃত্যু দিয়ে। এই বলে পাইথন তার সৈন্যদের নিয়ে চলে যাচ্ছিল। ফারিস্তা সিংহাসন থেকে উঠে বিদ্যুৎ বেগে গিয়ে পাইথনের এক সৈন্যের দেহ থেকে মাথা আলাদা করে ফেললো। পুরো রাজ দরবার নিস্তব্ধ। পাইথন রেগে হুঙ্কার ছেড়ে বলল, আপনার সাহস হয় কিভাবে গুল সৈন্যকে হত্যা করা? রানী ফারিস্তা পাইথনের একদম চোখের কাছে গিয়ে বলল, আমার পুরো শরীরটাই কলিজা। পাইথন রাজপ্রাসাদ থেকে রেগে আগুন হয়ে বের হয়ে গেল। ফারিস্তা একটু চিন্তিত হয়ে নিজের সিংহাসনে বসলো। তাইবা গিয়ে ফারিস্তার সামনে দাঁড়িয়ে বলল, ঘুলদের সাথে যুদ্ধ জড়ানো মানে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া। কি করব আমরা? ফারিস্তা তাইবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোনো কথা না বলে চলে গেল। তাইবা ভাবতে লাগলো ফারিস্তা নিশ্চয়ই পাগল হয়ে যায়নি।
এটা ফারিস্তাও জানে ঘুলদের সাথে যুদ্ধ জড়ানো মানে মৃত্যু। তাহলে সে কিসের শক্তিতে ঘুলদের সাথে বিরোধিতা জড়ালো? নিশ্চয়ই ফারিস্তা আমাদের কাছ থেকে এমন কিছু লুকিয়েছে যার সম্পর্কে আমরা কিছুই জানি না। ফারিস্তার শক্তির উৎস কোথায়? ফারিস্তা নিজের আরাম করার কক্ষে এসে দরজা বন্ধ করে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা দুজন প্রহরীকে বলে দিল কিছু সময়ের জন্য কেউ যেন বিরক্ত না করে। এরপর ধীরে ধীরে বই রাখার র্যাকের থেকে একটু এগিয়ে গেল। লাল রঙের একটা বই টান দিতে একটা সরে গিয়ে একটা দরজা খুলে দিল। ফারিস্তা সেই দরজা দিয়ে প্রবেশ করে একটা আবছা অন্ধকারের কক্ষে গিয়ে গোল চক্রের মাঝখানে বসলো। হঠাৎ চারদিকটা মোমবাতি জ্বলে উঠলো। ফারিস্তা চোখ বন্ধ করে অদ্ভুত অঙ্গভঙ্গি করে মন্ত্র পড়তে লাগলো। সামনে থাকা কুণ্ডলিতে ধাপ করে নীল রঙের আগুন জ্বলে উঠতেই ফারিস্তা চোখ খুলে তাকালো। ফারিস্তার চোখ থেকে যেন আগুন ঝরে পড়বে। নীল আগুনের কুণ্ডলীর সামনে একটা বিশাল আকৃতির ছায়ামূর্তির আবির্ভাব হলো। তার পুরো শরীরে মোটা মোটা শিকল পরিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। ফারিস্তাকে দেখেই সে গর্জন করে ফারিস্তার দিকে তার ধারালো নখওয়ালা হাত বাড়ালো আক্রমণ করার জন্য, কিন্তু তার হাত ফারিস্তার কাছে পৌঁছানোর আগে শিকল টান পড়ে গেল। ফারিস্তা তার ছেলের হাসি দিয়ে বলল, বৃথা চেষ্টা করো না নিকৃষ্ট রাক্ষস, তুমি কোনোদিনও আমার বন্দিখানা থেকে মুক্ত হতে পারবে না। দেখা গেল ছায়ামূর্তিটার মুখ সেলাই করা, তাই কথা না বলে হাত নাড়িয়ে কিছু একটা বলার রাগান্বিত ভঙ্গিতে। ফারিস্তা বলল, সে ঠিক আছে, তাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তোমার। তোমার মেয়ে তোমার মতোই শক্তিশালী হয়েছে, সে সময় হলেই জানতে পারবে তার আসল পরিচয়। ছায়ামূর্তিটা আবার হাতের ইশারায় কিছু একটা বলল। ফারিস্তা বলল, আমাকে কি তোমার বোকা মনে হয়? তুমি তার নাম জানলে এখানে থেকেই তার মস্তিষ্ক পরিচালনা করতে পারবে। তার নাম আমি তোমাকে কখনো বলবো না। আর সে কোথায় আছে সেটাও তোমার জানার দরকার নেই। সে ভালো আছে এটাই জেনে রাখো। ছায়ামূর্তিটা আবার নিজের মুখের দিকে ইশারা করে কিছু একটা বলল। ফারিস্তা একটু হেসে বলল, না, তোমার মুখ সেলাই খোলা যাবে না। তুমি তাহলে সেই বিষাক্ত মন্ত্রটা উচ্চারণ করে আমার 12টা বাজাবে। বহু কষ্টে তোমাকে বন্দি করেছি। এবার ছায়ামূর্তিটা হতাশ হয়ে কিছু একটা ইশারা করলো। ফারিস্তা বলল, তোমাকে এখানে ডাকার কারণ ঘুল রাজা দিমিত্রির সাথে আমি এই লিজিপ কাজ নিয়ে চুক্তি করিনি। তাকে সাফ জানিয়ে দিয়েছি চুক্তি না করার বিষয়টা। ছায়ামূর্তিটা হাতের ইশারায় কিছু বললো। ফারিস্তা বলল, হ্যাঁ, যুদ্ধ তো লাগবেই, তাতে কি? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুমি রাজা দিমিত্রির সাথে বহুকাল ধরে ছিলে, তার সম্পর্কে এমন কিছু বলো যেটা আমি জানি না। ছায়ামূর্তিটা হাতের ইশারায় কিছু বললো। ফারিস্তা বলল, তুমি বলবে, কারণ তোমার মেয়ে আমার কাছে আছে, তুমি নিশ্চয়ই চাও না তার কোনো ক্ষতি হোক। এবার ছায়ামূর্তিটা অনেকক্ষণ যাবৎ নিজের হাত নেড়ে কিছু একটা বলল। ফারিস্তা একটু মুচকি হেসে বলল, তাহলে এই ব্যাপার, তুমি তোমার মেয়েকে এবারের মতো বাঁচিয়ে নিলে। আবার যদি কিছু জানতে চাই তাহলে কোনো প্রশ্ন না করে সোজা সাপটা বলে দিবে, বারবার দ্বিতীয় সুযোগ দেব না আমি। এই বলে ফারিস্তা ফু দিয়ে নিজের সামনে থাকা আগুনের কুণ্ডলি নিভিয়ে দিল। সাথে সাথে ছায়ামূর্তিটা গায়েব হয়ে গেল। ফারিস্তা সেই আবছা অন্ধকার কক্ষ থেকে বের হয়ে আবার গোপন দরজাটা বন্ধ করে দিল। আর মনে মনে বলতে লাগলো, বলদ রাক্ষস, আমি জিজার ক্ষতি করতে পারি এটাকে সে বিশ্বাস করে নিয়েছে। জিজার আসল বাবা সে হলেও বর্তমান আমি তার মা। পাইথন তার নিজের রাজ্যে ফিরে এসে সোজা রাজা দিমিত্রির সাথে দেখা করে সব খুলে বলে মারিত রাজ্যে যা হয়েছে। রাজা দিমিত্রি সব শুনে ক্রোধে ফেটে পড়ল। সামান্য একজন রানী হয়ে আমার বিরুদ্ধে যাওয়ার সাহস হয় কি করে তার? পাইথন বলল, তার পুরো শরীরটাই কলিজা। রাজা দিমিত্রি পাইথনের দিকে চোখ বড় বড় করে তাকালো। পাইথন বলল, এটা আমি বলছি না, সে নিজেই আমাকে বলেছে। আপনি অনুমতি দিলে তার কলিজা বের করে এনে আপনার দুপুরের খাবার হিসেবে পরিবেশন করব। রাজা দিমিত্রি চিৎকার করে বলল, সৈন্য একত্রিত করো, আমরা মারিত রাজ্যে আক্রমণ করব। পাইথন বলল, হিংস্র সৈন্যদের না পাঠাবো নাকি সাধারণ সৈন্যদের? রাজা দিমিত্রি বলল, তার মতো সামান্য রানীর জন্য হিংস্র সৈন্য দরকার নেই, সাধারণ সৈন্য নিয়ে যাও, তার কলিজা আমার দফতরে দেখতে চাই। পাইথন বলল, যুদ্ধে হেরে যাওয়ার প্রথম লক্ষণ হলো শত্রুকে ছোট করে দেখা। রানী ফারিস্তা আপনার কল্পনার চেয়েও বেশি বিপজ্জনক। রাজা দিমিত্রি হুঙ্কার দিয়ে বলল, আমার কথার ওপর কথা বলবো না পাইথন, তোমাকে যেটা বলেছি সেটা করো, চুপচাপ। পাইথন আর কোনো কথা না বলে রাজার দরবার থেকে বের হয়ে গেল। বাইরে যেতেই সেখানে বরাবরের মতো ডালিয়া দাঁড়িয়ে আছে। পাইথন এবার তাকে দেখা না করে তার সামনে গিয়ে দাঁড়ালো। পাইথন মুখে চুইংগাম, ডালিয়া এক দৃষ্টিতে পাইথনের দিকে তাকিয়েছে। পাইথন চুইংগাম চিবুতে চিবুতে বলল, এভাবে তাকিয়ে থাকা বন্ধ করো, তোমার নজরের কারণেই আমি কালো হয়ে যাচ্ছি। ডালিয়া বলল, তোমার মুখে কি? পাইথন বলল, এটাকে চিংগাম বলে, পৃথিবীতে পাওয়া যায়। শেষ যেই দুইজন মানুষকে হত্যা করেছিলাম তাদের পকেট থেকে পেয়েছিলাম। ডালিয়া বলল, খেতে কেমন এটা? পাইথন বলল, সম্পর্কের মতো। ডালিয়া বুঝতে না পেরে চোখ বড় করে তাকালো। পাইথন বলল, সম্পর্ক যেমন প্রথম প্রথম অনেক মিষ্টি হয়, আদর স্নেহে ভরপুর থাকে, তেমনি
এটা প্রথমে মিষ্টি লাগলেও আস্তে আস্তে সম্পর্কের মতো স্বাদবিহীন হয়ে যায়। ডালিয়া বলল, কারোর সাথে সম্পর্কে জড়াতে তোমার এত ভয় কেন পাইথন? সৃষ্টি জগতে শুরু হয়েছিল সম্পর্কের মাধ্যমে। পাইথন বলল, শেষও হবে এই সম্পর্ক দিয়ে। এই বলে পাইথন ডালিয়াকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো আর মুখের চুইংগাম থু করে ফেলে বলল, ধুর, এটা কোনো খাওন হইল? আমার পেট আমাকে অভিশাপ দিবে আর কিছুক্ষণ চিবালে। পেট বলবে যে কি এমন চিবাইতেছস, সেই কখন থেকে আসে না কোন ভিতরে। ডালিয়া চিৎকার করে বলল, পাইথন কতদিন ভাগবে? একদিন না একদিন আমার জালে ফাঁসবেই তুমি। পাইথন শুনেও না শোনার ভান করে চলে গেল। কিছু দূর যেতেই জিজার হাতে মার খেয়ে আসা সেই আহত সৈন্য পাইথনের সামনে হামাগুড়ি দিয়ে পড়লো। পাইথন তাড়াতাড়ি তাকে উঠিয়ে বলল, কি হয়েছে তোর? বাকিরা কোথায়? সে কাঁপতে লাগলো আর বলল, আমি ছাড়া কেউ জীবিত নেই পাইথন, সবাইকে মেরে ফেলেছে সে। পাইথন অবাক হয়ে বলল, কে? রানী ফারিস্তার স্বামী? কিন্তু সে তো একজন সাধারণ মানুষ, সে কিভাবে তোদের মারতে পারে? সে বলল, না পাইথন, রানী ফারিস্তার স্বামী না, তার ছোট্ট মেয়েটা এটা করেছে। সে সাধারণ কেউ না, তার মাঝে ভয়ঙ্কর দানবীয় শক্তি, চোখ দিয়ে আমাদের ছাই করে ফেলতে পারে। সে আমাকে ছেড়ে দিয়েছে যাতে তোমাকে জানাতে পারি তোমার গর্দান নিতে আসবে সে। এবার পাইথন আরো অবাক হয়ে বলল, ছোট্ট রাজকুমারীর মাঝে এত শক্তি কিভাবে? মারিদ জিনদের মাঝে তো এত শক্তি থাকার কথা না, যে এতগুলো ঘুল জিনকে একাই মেরে ফেলবে, তাও আবার এত ছোট মেয়ে। পাইথন ভাবতে ভাবতে বলল, ঠিক আছে যাও, গিয়ে চিকিৎসা নাও, ব্যাপারটা আমি দেখছি। সে চলে গেল। পাইথন পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো, যে যার আসল পরিচয় জানার জন্য। দৃশ্য চলে এলো পৃথিবীতে। গভীর রাতে তালিফের ঘুম ভেঙে গেল। পাশ ফিরতেই দেখলো জিজা পাশে নেই। তালিফ থরফর করে উঠে ডাক দিল, জিজা। তখনই ওয়াশরুম থেকে ফ্লাশ করার শব্দ আসলো। তালিফ ভাব ছেড়ে ভাবলো, যাক, তাহলে জিজা ওয়াশরুমে। কিন্তু ওর তো রাতে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে আমাকে ঘুম থেকে উঠায় সবসময়, তাহলে আজকে কি হলো? হঠাৎ রুমের দরজা খুলে জিজা রুমে প্রবেশ করে তালিফকে বসে থাকতে দেখে বলল, তালিফ তুমি কখন উঠলে? তালিফ জিজাকে বাইরে থেকে আসতে দেখে প্রচুর ঘাবড়ে গিয়ে বলল, জিজা তুমি কোথায় ছিলে এতক্ষণ? জিজা বলল, আমি তো পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে গিয়েছিলাম। তালিফ বলল, তাহলে ওয়াশরুমে কে? জিজা ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে দরজা ধাক্কা দিয়ে মাথা ঢুকিয়ে মেরে দেখলো ওয়াশরুমে তো আমি। তালিফ লাফ দিয়ে খাট থেকে নেমে বলল, ওয়াশরুমে তুমি মানে? জিজা বলল, বিশ্বাস না হলে দেখে যাও। তালিফ আস্তে আস্তে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে উকি মারতে চোখ বড় হয়ে গেল। সত্যি সত্যি ওয়াশরুমে জিজা দাঁড়িয়ে আছে। এদিকে তালিফের সামনেও জিজা। দুইজন জিজাকে দেখে তালিফ চোখ উল্টে বেহুশ হয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন তালিফ নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলো। তালিফ কিছুই দেখতে পাচ্ছে না। ঘন কালো অন্ধকারে নিজের শরীরেও অঙ্গ দেখা যাচ্ছে না। তালিফ চিৎকার করে ডাকলো, কেউ আছেন? আমি কোথায় আছি? হঠাৎ ঘরে এক ধরনের নীল আলো জ্বলে উঠলো। একজন গম্ভীর গলায় ভেসে আসলো, তালিফ, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তালিফ চমকে গিয়ে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। গম্ভীর গলাটা তালিফকে বিভ্রান্ত করার জন্য বলতে লাগলো, এই তো আমি, ডান পাশে তাকাও। তালিফ ডান পাশে তাকালে বলল, বাম পাশে তাকাও। বাম পাশে তাকালে বলল, পেছনে তাকাও। উপরে তাকাও, নিচে তাকাও, নিজের মাঝে তাকাও। তালিফ রাগে চিৎকার করে বলল, আমার সাথে গোল্লাছুট খেলা বন্ধ করো। কে তুমি? আমরা দেখতে পাই পাইথন হাসতে হাসতে অন্ধকার থেকে বেরিয়ে এসে বলল, গোল্লাছুট আবার কি? আমাকেও শিখাও রাজামশাই। তালিফ পাইথনকে দেখে বলল, তুমি কে? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? পাইথন বলল, তুমি তো আমাকে চিনবে না, সেদিন তো তোমার রূপে দেখা দিয়েছিলাম কবরস্থানে। তালিফ বলল, আচ্ছা, তাহলে তুমি সেই পাইথন? তোমার চেহারা তো খারাপ না, তাহলে অন্য রূপ ধরে ঘুরো কেন? পাইথন বলল, কি করবো বলো, মেয়েরা আমাকে দেখলেই প্রেমে পড়ে যায়। তালিফ বলল, বুঝতে পেরেছি, তোমাদের রাজ্যে সব মেয়েরা অন্ধ, চোখের চিকিৎসা করা ওদের। এখন বলো, তুমি আমাকে নিজের রুম থেকে কিভাবে এখানে নিয়ে আসলে আর কেন? পাইথন নিজের চুল ঠিক করে বলল, গুল জিনদের সেনাপতি আমি, এইটুকু শক্তি তো আমার থাকতেই পারে, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। তালিফ হাসতে হাসতে বলল, তুমি পারবেও না। পাইথন বলল, তোমার এই আত্মবিশ্বাসের কারণ জানার জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। জিজা কি সত্যি সত্যি তোমাদের মেয়ে? তালিফ বলল, মিথ্যা মেয়ে হয় কিভাবে? পাইথন বলল, আমার তো সেটা মনে হয় না। জিজা জন্মগতভাবে যদি একজন মারিদ হয়, তাহলে তার পক্ষে কোনোদিনও এতগুলো ভুল জিনকে একসাথে মোকাবেলা করা সম্ভব না। সত্যি করে বলো, কে সে? তালিফ বলল, সময় নষ্ট করো না, আমাকে আমার রুমে পৌঁছে দাও। জিজা যদি আমাকে না দেখে সেখানে, তাহলে তোমার অবস্থাও তাদের মতো হবে। পাইথন এগিয়ে এসে তালিফের কাঁধে হাত দিয়ে বলল, তোমার রানী ফারিস্তা খুব তাড়াতাড়ি মরতে চলেছে। সে জেনে বুঝে ঘুলদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তালিফ পাইথনের কাঁধে হাত থেকে সরিয়ে নিজের হাত পাইথনের কাঁধে রেখে বলল, এটাই তো, ফারিস্তা যেহেতু জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধ করার, তাহলে তোমাদের জীবন নিয়ে শঙ্কা আছে। নিজেকে বাঁচাও পাইথন, কারণ ফারিস্তা কখনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার ফলাফল নিয়ে ভেবেই সিদ্ধান্ত নেয়। পাইথন অবাক হয়ে বলল, এত বিশ্বাস তার প্রতি, এখন যদি তোমাকে এখানে মেরে ফেলি, দেহ সেটা নিজেও জানতে পারবে না ফারিস্তা। তালিফ একটু হেসে বলল,
ভয় তোমার চোখে দেখতে পাচ্ছি। তুমি যদি আমাকে এখানে মেরে ফেলো, তাহলে হয়তো ঘুলদের নতুন সেনাপতি খোঁজা লাগবে, কারণ তুমিও বাঁচবে না। পাইথন হাসতে হাসতে বলল, সাহসী আত্মা আমি খুব পছন্দ করি। তাহলে তোমার সাথে আবার দেখা হবে রানী ফারিস্তার কাটা মাথা নিয়ে। সেই পর্যন্ত খুশি থাকো। তখনই পেছন থেকে ডাক পড়লো, তালিফ। তালিফ চমকে পেছনে তাকিয়ে দেখলো জিজা দাঁড়িয়ে আছে। পাইথন বলল, এই তো চলে এসেছে রাজকুমারী। জিজা বলল, তালিফ, এই কি সেই পাইথন? বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।